আজ এসেছি আগাথা ক্রিস্টির সৃষ্ট সত্যান্বেষী মিস জেন মার্পলের একটি কাহিনী নিয়ে। 60-এর কাছাকাছি বয়সী জেন আরাম কেদারায় বসে উল বুনতে বুনতে সমাধান করেন জটিল সব রহস্য। আজকের গল্পটির নাম দ্য কেস অফ দ্য পারফেক্ট মেড, লেখিকা আগাথা ক্রিস্টি। গল্পটি শুনুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ম্যাডাম, অনুগ্রহ করে আমাকে একটু সময় দেবেন কি? আমি এক মুহূর্ত আপনার সঙ্গে কথা বলতে চাই। এই ধরনের অনুরোধকে উপেক্ষা করা সেই সহজ, আর যখন সেটা আসে এডনার মতো মেয়ের কাছ থেকে। এডনা মিস মার্পলে অত্যন্ত প্রিয় কাজের মেয়ে। মেয়েটি এখন তার মালকিনের সঙ্গে কথা বলতে চাইছে। মিস মার্পল বুঝতে পারলেন এডনা বোধহয় কোনো সমস্যায় পড়েছে, না হলে সে তো এভাবে কথা বলার জন্য আগ্রহী হয়ে ওঠে না। মিস মার্পল তার গলার স্বরে লুকিয়ে থাকা ব্যগ্রতা পর্যবেক্ষণ করে বললেন, এডনা, তুমি ভেতরে এসো, দরজাটা বন্ধ করে দাও। বলো, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? কি হয়েছে? কাঁপা কাঁপা পা ফেলে এডনা ঘরের ভিতর ঢুকে পড়ল। শান্ত অনুগত আদেশ মেনে দরজা বন্ধ করে দিল। তারপর হাত মুছল এক কোণে। একবার বা দুবার ঢোক গেলার চেষ্টা করলো। তার অভিব্যক্তি ও আচরণ বলে দিচ্ছে কোনো একটা অভাবিত এবং অপ্রত্যাশিত ঘটনা সে একেবারে বিহ্বল হয়ে গেছে। মিস মার্পল তাকে উৎসাহ দেবার ভঙ্গিতে বলেন, বলো এডনা, কি বলতে চাইছো তুমি? তুমি এত ইতস্তত করছো কেন? প্লিজ ম্যাডাম, আমার কথাটা একটু শুনুন। আমার বোন গ্ল্যাডি। মিস মার্পল বলেন, কি হয়েছে? কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে কি? কোনো সমস্যা, কোনো ষড়যন্ত্র যা জাল থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না? প্লিজ এডনা, কোনো কিছু গোপন না করে সব কথা আমাকে খুলে বলবে কি? এডনা তার হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া আপ্রাণ চেষ্টা করলো। তারপর বলল, না ম্যাডাম, সে ধরনের কিছু নয়। ল্যাডি কিন্তু এরকম কোনো মেয়ে নয়। এই ঘটনাতে সে একেবারে অবাক হয়ে গেছে। এমনকি এজন্য তাকে থাকার জায়গাটা পর্যন্ত ছাড়তে হয়েছে। প্রিয়তমা, আমি এই খবরটা শুনে খুবই আহত হয়েছি। আমার মনে হয় মেয়েটি বোধহয় ওল্ড হলে থাকতো, তাই নয় কি? কার সঙ্গে? মিস কিনারের সঙ্গে কি? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। ল্যাডি এই ঘটনাতে খুবই ভেঙে পড়েছে। সে কোনো কাজে মন দিতে পারছে না। ল্যাডি তার জায়গাটা আগেও পরিবর্তন করেছে, নয় কি? হ্যাঁ ম্যাডাম, সে সবসময় পরিবর্তনের দিকে ছুটে যায়। এটাই হলো গ্ল্যাডির স্বভাব। আমি কতবার তাকে বারণ করেছি, সে কোথাও স্থির হয়ে বসতে পারে না। আমি ভাবছি ভবিষ্যতে তার কি হবে। কিন্তু এইভাবে কি জীবন চলে? দেখুন তো এখন কি হয়েছে। তুমি এত চিন্তা করছো কেন? মিস মার্পল শান্তভাবে জানতে চাইলেন। গ্ল্যাডির জীবনে এমন একটি ঘটনা ঘটে গেছে যেটাকে সে ঠিকমতো মেনে নিতে পারছে না, আবার সেখান থেকে সে বেরিয়ে আসতে পারছে না। এবার মিস মার্পলের একটুখানি অবাক হবার পালা। গ্ল্যাডির কথা তার মনে পড়ে গেল। মাঝে মধ্যে মেয়েটি এখানে এসে চায়ের আসরে যোগ দেয়। কখনো কখনো ছুটির দিনে রান্নাঘরে ঢুকে রান্নার কাজে হাত লাগায়। মেয়েটিকে দেখে হাসি খুশি কিশোরী বলেই মনে হয়। কখনো সে তাকে এমন বিপদে পড়তে হতে পারে সেটা মিস মার্পল ভাবতেও পারেননি। এমন কি ঘটনা ঘটলো যেটা এডনা বলতে গিয়ে কিন্তু কিন্তু করছে? এডনা কোনো রকমে বলে, ম্যাডাম, এটা ঘটে গেছে। মিস কিনারের কাছে এটা ঘটা হয়তো অস্বাভাবিক নয়। এবার মিস মার্পল শান্তভাবে জানতে চাইলেন, কিভাবে? এর সাথে মিস কিনারে কি সম্পর্ক? এডনা এখন তার নতুন বুলেটিনের উপর হাত রাখল। তারপর কিছু একটা বলার চেষ্টা করে বলল, ম্যাডাম, এই ঘটনাতে গ্ল্যাডিকে একেবারে ভেঙে দিয়েছে। আপনি মিস এমিলির নাম কি জানেন? তার একটা ব্রোচ হারিয়ে গেছে। তা নিয়ে দারুণ শোরগোল শুরু হয়ে গেছে। এমন ঘটনা যে ঘটতে পারে সেটা আমরা ভাবতেই পারিনি। এই ব্যাপারে সকলে গ্ল্যাডিকে দোষারোপ করতে চাইছে। গ্ল্যাডি সর্বত্র খুঁজছে। মিস ল্যাভিনা বলেন তিনি পুলিশে খবর দেবেন। তখন ঘটনাটা গ্ল্যাডির হাতের বাইরে চলে গিয়েছিল। যাক, শেষ পর্যন্ত পুলিশের কাছে গ্ল্যাডিকে পাঠানো হয়নি। পরের দিন আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। একটা প্লেট ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপর মিস ল্যাভিনি আরও রেগে গিয়ে বলেন, গ্ল্যাডিকে 1 মাসের নোটিশ দেওয়া হলো। গ্ল্যাডি ওই ঘটনা সম্পর্কে ভাবতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে। মিস ল্যাভিনি আবার একটির পর একটি দোষ ধরছেন, কারণ তার মনের ভেতরে একটা ধারণা জন্মে গেছে যে ওই ব্রোচটা গ্ল্যাডি ছাড়া আর কেউ নেয়নি। বারবার তিনি পুলিশের নাম নিয়ে গ্ল্যাডিকে ভয় দেখাচ্ছেন। গ্ল্যাডি এখন কোথায় যাবে? মনে মনে সে অত্যন্ত শঙ্কিত অবস্থায় আছে। আমি তো বুঝতে পারছি না কীভাবে গ্ল্যাডি এই সমস্যা থেকে মুক্তি পাবে। ম্যাডাম, আপনি কিছু একটা করুন। মিস মার্পল মাথা নাড়লেন। তিনি গ্ল্যাডির চরিত্র সম্পর্কে যতটুকু জানেন, সে এইভাবে চুরি কাজে নিজেকে সমর্পণ করবে না। গ্ল্যাডি হাসি খুশি মনের এক কিশোরী, তার ভেতর এক ধরনের সরলতা লুকিয়ে আছে। তাহলে এমন ঘটনার সাথে গ্ল্যাডি নিজেকে জড়াবে কি? এডনা বলল, আমার মনে হচ্ছে ম্যাডাম, ব্যাপারটা নিয়ে এখনই ভাবনা চিন্তা করা দরকার। গ্ল্যাডি কখনোই চুরি করবে না, এটা আমি হলফ করে বলতে পারি। তোমার বোনকে বলো সে যেন কুঁকড়ে না থাকে। মিস মার্পল শান্ত স্বরে বললেন, যদি সত্যি সত্যি সে ব্রোচটা না নিয়ে থাকে তাহলে তার ভেঙে পড়ার কোনো কারণ নেই। তাকে শক্ত হতে বলো। এডনা বলল, ঠিক আছে, আমি আপনার কথা তাকে বলব। মিস মার্পল বললেন, ঠিক আছে, আমি আজ বিকেলের দিকে ওখানে যাব। মিসেস কিনারের সঙ্গে কথাবার্তা বলতে হবে, দেখা যাক কী করা যায়। এডনা বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। ওল্ড হল
হলো একটি বিরাট আকারের ভিক্টোরিয়ান বাড়ি, চারপাশে গাছগাছলির বাতাবরণ, আর আছে সুন্দর সাজানো একটি উদ্যান। এই বাড়ির বাসিন্দারা কেমন? আসলে এই বাড়িটা আভিজাত্যের প্রতীক স্বরূপ বিরাজ করছে। এই বাড়িটাকে এখন অবশ্য 4টি সুদৃশ্য সুরম্য ফ্ল্যাটে বিভক্ত করা হয়েছে। 4টি ফ্ল্যাটে আছে একটি কেন্দ্রীয় উষ্ণ জল সরবরাহ ব্যবস্থা। এখানকার বাসিন্দারা সব রকম শহরিক সুখ সুবিধা ভোগ করতে পারে। এইভাবেই পরীক্ষাটা একেবারে সন্তোষজনকভাবে সফল হয়েছে। আর একটা ফ্ল্যাটের বাসিন্দা হলেন এক অত্যন্ত ধনী এবং উন্নাসিক স্বভাবের বৃদ্ধা মহিলা। তাকে সাহায্য করবার জন্য আছে অল্প বয়সী একটি কাজের মেয়ে। ওই বৃদ্ধা মহিলা পাখি পুষতে ভালোবাসেন। পাখিদের জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয় তাকে। আর দ্বিতীয় ফ্ল্যাটে আছেন এক অবসরপ্রাপ্ত ভারতীয় বিচারক ও তাঁর স্ত্রী। তৃতীয়টি দখলে নিয়েছে এক নতুন দম্পতি। চতুর্থটি স্কিনার নামে 2 অবিবাহিত মহিলার দখলে রয়ে গেছে। এই হলো 4 ফ্ল্যাটের বাসিন্দাদের গল্প কথা। তাদের মধ্যে খুব একটা বনিবনা নেই। তাও দেখা হলে হাই হ্যালো ছাড়া আর কোনো শব্দ বেরিয়ে আসে না মুখ থেকে। আসলে তাদের জীবনযাত্রার ধরন একেবারে আলাদা আলাদা বলেই বোধহয় তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে বসবাস করতে ভালোবাসেন। তবে এই নিয়ে বাড়িওয়ালার মাথা ব্যথার কোনো কারণ নেই। মাসে মাসে নির্দিষ্ট দিনে তার হাতে ভাড়ার টাকা পৌঁছে যায়। মাঝে মধ্যে তিনি অবশ্য কোনো বিষয় নিয়ে চিন্তা করেন। তিনি ভাবেন কোনো ভাড়াটে যদি কোনো বিষয়ে অভিযোগ জানান তাহলে তার সমস্যার সমাধান হবে কী করে। মিস মার্পল সমস্ত ভাড়াটের সঙ্গেই পরিচিত, তবে তাদের ব্যক্তিগত জীবন অথবা শখ শৌখিনতা সম্পর্কে মিস মার্পল কিছুই জানেন না। বড় স্কিনারের নাম মিস ল্যাভিনিয়া, একে আমরা বাড়ির কর্ত্রী বলতে পারি। ছোটটির নাম মিস এমিলি। তিনি বেশিরভাগ সময় নানা ধরনের অসুখে ভুগেই কাটিয়ে দেন। আসলে সেন্ট মেরির বাসিন্দাদের ধারণা এই ভদ্রমহিলা স্বর্গলোকের বাসিন্দা। কঠিন কঠোর বাস্তবের সঙ্গে তার যোগসূত্রটা খুবই কম। মিস ল্যাভিনিয়া কিন্তু তার বোনকে যথেষ্ট ভালোবাসেন, সেবা যত্ন করার চেষ্টা করেন। শেষ অবধি তিনি যে বোনকে আগলে রাখতে পেরেছেন এর অন্তরালে আছে তার দিদিসুলভ ভালোবাসা। পথে প্রান্তরে কারোর সঙ্গে দেখা হলে বোনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। এই হলো সেন্ট মেরি মেড এর বাসিন্দাদের কথা। মিস এমিলি মাঝে মধ্যে অসুখে পড়েন, অসুখ থেকে সেরে ওঠেন। দীর্ঘদিন আগে তাকে ডাক্তার হেডকের কাছে পাঠানো উচিত ছিল, কিন্তু মিস এমিলি এই ব্যাপারে মত দিতে রাজি হননি। মাঝে মধ্যে তার চোখের তারায় ধূসর বিষণ্ণতা জেগে ওঠে। ডাক্তারদের কাছে এই রোগের কোনো উপশম আছে কি? লন্ডন শহরের সর্বশ্রেষ্ঠ চিকিৎসকও তার এই মানসিক রোগের চিকিৎসা করতে সক্ষম হবে না। আবার কখনো কখনো তিনি যথেষ্ট ভালো অবস্থায় থাকেন। তার মনে হিসাব নিকাশ করা সত্যিই অসম্ভব। মিস হার্টনেস স্পষ্ট কথা স্পষ্ট করে বলতে ভালোবাসেন। একদিন তিনি পরিষ্কারভাবে বলেছিলেন, আমার মনে হয় এই ভদ্রমহিলার ভালো চিকিৎসার প্রয়োজন। ডাক্তার হেডক কি তার মানসিক রোগ সারাতে পারবেন, অথবা পারিপার্শ্বিকতার মধ্যেই তিনি বোধহয় ভালো হয়ে উঠবেন। এমন ধারা উপশমের যন্ত্রণাটা মিস এমিলিকে মাঝে মাঝে আক্রান্ত করে। তখন তিনি সোফায় চুপচাপ শুয়ে থাকতে ভালোবাসেন। চারপাশে ছড়ানো থাকে ওষুধের ছোটোখাটো বাক্স। যে কোনো একটা খাবার জন্য তার ইচ্ছা হয়, কিন্তু শেষ পর্যন্ত খেতে পারেন না। এই হলো তার জীবন ইতিহাস। গ্ল্যাডি দরজাটা খুলে দিল। মিস মার্পল ভেতরে ঢুকলেন। এখানকার পরিবেশের মধ্যে একটা অদ্ভুত বিষণ্ণতা বিরাজ করছে। একে কি আমরা একটা সিটিং রুম বলতে পারি? ড্রয়িং রুমের 4 ভাগের 1 ভাগ পার্টিশন দিয়ে দেওয়া হয়েছে। ডাইনিং রুম, ড্রয়িং রুম, বাথরুম আর হাউসমেডের কাবার্ড, মাঝে মধ্যে কাঠের পার্টিশন। মিস ল্যাভিনিয়া উঠে দাঁড়ালেন, মার্পলকে অভিবাদন জানালেন। ল্যাভিনিয়া স্কিনারকে আমরা এক দীর্ঘদেহী মহিলা বলতে পারি। বছর 50 বয়স, একটু পৃথলা হয়েছেন। গলার স্বরের মধ্যে কেমন যেন একটা পুরুষালী ভাব আছে। হঠাৎ কথা বলতে ভালোবাসেন। উনি বলেন, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। এমিলি শুয়ে আছে, আজ বোধহয় ওর মনটা ভালো নেই। ওর জন্য সবসময় আমার দুশ্চিন্তা হয়। আশা করি ও এসে আপনার সঙ্গে দেখা করবে। আপনার সান্নিধ্য ওকে একটুখানি আনন্দ দেবে। তবে মাঝে মাঝে ও একা থাকতে ভালোবাসে। ও বোধহয় চিররুগ্ন হয়েই দিন কাটাবে। মিস মার্পল শান্তভাবে বসলেন। সেন্ট মেরি মেডে বেশিরভাগ আলোচনা কেন্দ্রবিন্দু থেকে বাড়ির কাজের লোকেরা। তাই এখানেও যে আলাপ চাই তা সেদিকে গড়িয়ে যাবে, তাতে আর অবাক হবার কী আছে? মিস মার্পল ওই ভালো কাজের মেয়েটির কথা বললেন, গ্ল্যাডি হোমস। সে নাকি চাকরি ছেড়ে চলে যাবে। মিস ল্যাভিনিয়া মাথা নেড়ে বলবেন, গত সপ্তাহে বুধবার একটির পর একটি জিনিস ভাঙতে শুরু করেছে। আর কাহাতকে এই যন্ত্রণা সহ্য করা যায় বলুন তো? মিস মার্পল দীর্ঘশ্বাস ফেললেন। বুঝতে পারেন সত্যি কোথাও একটা গোলমাল হয়েছে। এখনকার দিনে ভালো কাজের মেয়ে পাওয়া সত্যি একটা সমস্যা, বিশেষ করে এই শহরতলিতে। মিস কিনা কি সত্যি গ্ল্যাডিকে বরখাস্ত করবেন? মিস ল্যাভিনিয়া বলেন, হ্যাঁ, এখন ভালো কাজের মেয়ে পাওয়া যায় না। দেভার একসাও অনেকদিন যন্ত্রণার মধ্যে ভুগেছে। আমি সকলের সাথে খিটিখিটি করতে পারি না। দেখুন তো, সকাল থেকে রাত অবধি কী আমাদের সেবা শুশ্রূষা করবে। এই মেয়েটি কাজের বেলায় অষ্টরম্ভা। আমি যে কীভাবে দিন কাটাচ্ছি। একের পর এক কাজের মেয়ে এসেছে আর চলে গেছে। লার্কিন্সরা তো তাদের কাজের মেয়েকে ছাড়তে বাধ্য হলো। এই ভারতীয় জজ সাহেব মেজাজ একেবারে সপ্তমে চলে যায়। তখন ছোট হাজারের জন্য চিৎকার করেন। সকাল 6টা থেকেই তাকে সেবা শুশ্রূষা করতে। শ্রীমতী লার্কিনও খুব খারাপ ব্যবহার করেন।
আমি অবশ্য আমার কাজের মেয়েদের সাথে এত খিটখিট করতে পারি না। একবার মিসেস কারমাইকেলের কথা বলি। তাদের বাড়িতে জ্যানেট নামে একটি ভালো মেয়ে কাজ করে। আমার মনে হয় তার বেশ কিছু ত্রুটি আছে। তাকে আমার পুরনো দিনের বৃদ্ধা মহিলা বলতে পারি। তাহলে আপনি আপনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন নাকি? সত্যি কি গ্ল্যাডিকে আর কাজে রাখা যায় না? আমার তো মনে হয় গ্ল্যাডি অনেকের থেকে ভালো। আমি তার পরিবার অনেককে চিনি, তারা খুবই সৎ এবং উঁচু ঘরানার। এই কথা শুনে মিস ল্যাভিনিয়া মাথা নাড়াতে লাগলেন। তিনি বললেন, না, আমি বোধহয় ওকে আর রাখতে পারবো না। মিস মার্পল গড়গড় করে বলে ওঠেন, আপনার একটা ব্রোচ হারিয়ে গেছে, তাই তো? এই ব্যাপারে আপনি জানলেন কি করে? আমার মনে হয় ওই মেয়েটা এটা হাতিয়েছে। অবশ্যই এ ব্যাপারে আমি 100% সঠিক নই, কিন্তু ওর স্বভাব চরিত্র মোটেই ভালো নয়। ওটা চুরি করার পর থেকে দেখছি ওর কাজের প্রতি ভালোবাসা কমে গেছে। ও ব্যাপারে কিছু বলছে না। বিষয় পরিবর্তন করে উনি বলেন, এমিলির সাথে আপনার দেখা হয়েছে মিস মার্পল? আপনার সান্নিধ্যে তাকে একটু আনন্দ দেবে, ব্যাপারে আমি সুনিশ্চিত। মিস মার্পল আরও কিছু কথা বলার চেষ্টা করছিলেন। ল্যাভিনিয়া দরজায় করাঘাত করলেন। এবার তাকে ভেতরে ঢুকতে হবে। অতিথি বাড়ির সব থেকে ভালো ঘরটিতে বসে আছে, তবু এই ঘরটিকে খুব সাজানো বলা যায় কি? এখানে সেখানে অপরিচ্ছন্নতার ছাপ। মিস এমিলি বিছানার উপর শুয়ে আছেন। শরীরের ওপর কেমন একটা ক্লান্তি এসে গ্রাস করেছে। মনে হচ্ছে তিনি বোধহয় তার অনির্দিষ্ট দুঃখ যন্ত্রণার জগৎ থেকে কখনো মুক্তি পাবেন না। আলো অত্যন্ত অনুজ্জ্বল, মানুষের ছায়া আকারে বড় হয়েছে। মাঝে মাঝে এমন এক অবয়বের সৃষ্টি হচ্ছে যা দেখলে ভয় লাগে। না, এই ভদ্রমহিলা বোধহয় জীবনের স্পন্দিত উদ্যমে আর কখনো ছাড়পত্র পাবেন না। মনে হয় তিনি বোধহয় মৃত্যুর প্রহর গুনতে শুরু করেছেন। এই ঘরের ভেতর অডিকলনের গন্ধ আছে, বাসি বিস্কুট এবং কর্পূরের গন্ধ। সব মিলেমিশে বাতাস যেন ভারী হয়ে উঠেছে। আধমোজা চোখ, ক্ষণক্ষণে কোমল কণ্ঠস্বর। এমিলি স্কিনার আবার তার অসুস্থতার কাহিনী শোনাতে বসেন। আসলে বেশিরভাগ সময় তাকে এইভাবে রুগ্ন হয়ে দিন কাটাতে হয়। আমার শরীরটা আজ খুবই খারাপ, মিস এমিলি বিষণ্ণকাতর কণ্ঠস্বরে বললেন। পৃথিবীর সকলকেই আমার শত্রু বলে মনে হচ্ছে। বিশ্বাস করুন ম্যাডাম, আমি কাউকেই সহ্য করতে পারছি না। আচ্ছা বলুন তো, আমি কি কখনো আমার এই মানসিক অবসাদের জগৎ থেকে মুক্তি পাবো না? ল্যাভিনিয়া আমার জন্য যথাসাধ্য করেছে। ল্যাভিনিয়াকে আমি কখনো ভুলতে পারবো না। সবসময় আমি তাকে কত জ্বালাতন করি। যখন তখন সে আমার জন্য গরম জলের বোতল নিয়ে আসে। আরও কত কিছু যে করে, আমি তার কোনো প্রতিদান দিতে পারি না। গরম জল সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। এতে ল্যাভিনিয়ার দোষ কোথায়? আমি দুঃখিত। এমিলি, তুমি বোতলটা আমাকে দাও, আমি এটাতে আবার জল ভরে দিচ্ছি। হ্যাঁ, তুই আর আমার জন্য কত করবি দিদি? তুই তো অনেক কিছুই করেছিস, আর খেতে ইচ্ছে করছে না কিছু। আমি কি এরকম বিস্বাদ চা খেতে পারি, লেবুর টুকরো দেওয়া ছাড়া? বাড়িতে লেবু নেই। ঠিক আছে, আমি লেবু ছাড়াই চা খাবো। একটুখানি দুধ দেওয়া যেতে পারে কি? সকালবেলা যেমনটা খেয়েছিলাম। আমার দুধ খাওয়া বারণ। ঠিক আছে, আমি না এখন চা নাই বা খাবো। ভীষণ দুর্বল লাগছে, মাথাটা ঘুরছে। ওরা বলেছে শামুকের মাংস খেলে শরীরটা তাজা হবে। আমি কি কয়েকটা শামুকের টুকরো পেতে পারি? না না, ওটা খেলে পেট কামড়াবে। থাক, শামুকের দরকার নেই। আমি কাল সকাল পর্যন্ত কিছুই খাবো না। দেখি উপবাস দিলে শরীরটা ভালো হয় কিনা। ল্যাভিনিয়া গজগজ করতে করতে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। এখন তাকে অনেক কাজ করতে হবে। বাইসাইকেল চড়ে গ্রামের বাজারে যেতে হবে, সেখান থেকে দৈনন্দিন জিনিসপত্র কিনতে হবে। মিস এমিলি বিষণ্ণভাবে হাসলেন, তাকিয়ে থাকলেন আগন্তুকের মুখের দিকে। তারপর নিজেকে সান্ত্বনা দেবার ব্যর্থ চেষ্টা করলেন। মিস মার্পল সকালে এডনাকে কথা দিয়েছিলেন, কথা রাখতে এখানে এলেন এবং বুঝতে পারেন তার এই দৌত্য একেবারে অসফল হয়েছে। গ্ল্যাডির বোধহয় কপাল পুড়তে চলেছে। গ্ল্যাডির অসৎ আচরণ সম্বন্ধে বাতাসে গুজব ভাসছে। তার মানে গোটা গাঁয়েটা বোধহয় রাষ্ট্র হয়ে গেছে। গ্ল্যাডি একটা চোর, তাকে আর এক মুহূর্ত এখানে রাখা উচিত হবে না। পোস্ট অফিসের মিস ওয়েদারবাই বলেছেন, জেন, আমি তোমাকে বলতে পারি মেয়েটির স্বভাব চরিত্র খুব একটা খারাপ নয়, কিন্তু সে কি সৎ এই ব্যাপারটার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। অথচ এই বিষয়টা নিয়ে লোকে চিন্তা ভাবনা করবে। ব্রোচটা হারিয়ে গেছে, এটা একটা ঘটনা। ব্রোচটা কে নিয়েছে সে সম্পর্কে আমরা নিঃসন্দেহ নেই, তবে মেয়েটির ওপর দায়িত্ব বর্তায় বই কি। আমি শুধু ব্রোচের কথা বলছি না, এমন একটা চোর মেয়েকে কি তুমি বাড়ির কাজে রাখতে পারবে? তো তোমার যতই অসুবিধা হোক না কেন, আমার মনে হয় ব্রোচটা বোধহয় সে নিয়ে থাকতে পারে। আসলে কোন ঘরের মেয়েরা কেমন স্বভাব চরিত্র হয় তা আগে থেকে বোঝা যায় না। তারা যেসব পরিবেশের মধ্য দিয়ে আসে সেখানে লোভ সামলানো খুব সহজ নয়। স্কিনার বোনেরা তাকে যে সন্দেহ করছেন এ ব্যাপারে আমি তাদের দোষ দেখছি না। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে কিছুটা বাড়াবাড়ি দেখা যাচ্ছে। বিশেষ করে যে মেয়েটির মানসিক রোগ আছে তার সাথে তো কথাই বলা যায় না। অর্থাৎ দুই স্কিনার মুখ থেকে শব্দগুলো বাইরে বেরিয়ে গেছে। এখন এই মেয়েটির কি হবে? সে তার কোনো জায়গায় কাজের মেয়ের চাকরি পাবে না। তবুও কথা চলতে থাকে। কথা কি আর বন্ধ হয়? 3 বছরের যোগাযোগ, তা সত্ত্বেও গ্ল্যাডিস কপালে কলঙ্কের টিকা এঁকে দেওয়া হচ্ছে কেন? মিস মার্পল বললেন, ঠিক আছে, আমরা সবাই মিলে কি ওকে দোষারোপ করবো? আমরা কি দেখবো না এর অন্তরালে কি কারণ লুকিয়ে আছে?
মিস ল্যাভিনিয়া ইতিমধ্যে মাপলে হাতে অনেকগুলি তথ্য তুলে দিয়েছেন। এখন সেই তথ্য ধরে ধরে কাজ করা যেতে পারে কি? সেন্ট মেরি মেয়েদের সাধারণ জনগণ বলছে এবার মেয়েটিকে সরিয়ে দেওয়ার সময় হয়েছে, অথচ মাপলে ইচ্ছে যে কোনো উপায়ে ওর চাকরিটাকে বাঁচিয়ে রাখতে হবে, নাহলে বেচারি মেয়েটি যাবে কোথায়? একদিন এই শান্ত গ্রামে ঘটে গেল অভাবিত ঘটনা। মেরি হিগিন্স নামে এক মধ্যবয়সী ওল্ড হলের সামনে এসে দাঁড়ালো। চট করে তার মুখের দিকে তাকালেই মনে হয় সে বুঝি যথেষ্ট বড় বংশের কন্যা। আভিজাতের ছাপ আছে তার শরীরের সর্বত্র। তার পোশাক পরিচ্ছদ খুবই আধুনিক এবং শহুরে। সে যে কারো বাড়িতে কাজের মেয়ে হতে পারে এই ব্যাপারটা লোকের মাথাতে আসবেই না। মিস মার্পল যখন আবার ওল্ড হলে এলেন তখন তাকে দরজা খুলে দিল মেরি হিগিন্স। তিনি এসেছেন লিটারেজ ফ্লেকে স্টল বিলি করতে। মেরি হিগিন্সের দিকে তাকে মিস মার্পল অবাক হয়ে গেলেন। এই কথা অস্বীকার করার উপায় নেই যে কাজের মেয়ের পক্ষে তিনি বড্ড বেশি রূপসী। বছর 40 বয়স, কালো চুল, ঈষৎ রক্তাভ দুটি গাল, শরীরটা ছিপছিপে, কালো এবং সাদা অ্যাপ্রন পরিহিতা, মাথায় ক্যাপ আছে। তাকে আমরা পুরনো দিনে এক অনুগত কাজের মেয়ে বলতে পারি। পরবর্তীকালে কথা প্রসঙ্গে মিস মার্পল এভাবেই মেরির বর্ণনা করেছেন। যদি মিস মার্পলের বর্ণনা ঠিক হয় এবং অনুমানের মধ্যে কোনো ত্রুটি না থাকে তাহলে বলতেই হবে মেরি হিগিন্স কাজের মেয়ে হলে কি হবে, তার মধ্যে একটা আলাদা ব্যক্তিত্বের ছটা আছে। কিন্তু গ্ল্যাডির কথা কি আর মনে পড়বে না? গ্ল্যাডি চিৎকার করে কথা বলতো, তার আচরণের মধ্যে একটা বুনো ছটপটানি উন্মাদনা ছিল। মেরিকে দেখে মনে আসে বুঝি অন্য কোনো গ্রহের বাসিন্দা, থেমে থেমে কথা বলছে, যে কোনো কাজ সাবধানে সমাধা করার চেষ্টা করছে। এমন কাজের মেয়ে পাওয়া কি চারটিখানি কথা? মিস মার্পল নানা কথা বললেন, তারপর বলেন, মেরির সাথে দেখা হতে আমি ভাগ্যকে ধন্যবাদ দিচ্ছি। যাক বাবা, আপনারা একটি ভালো মেয়ের সন্ধান পেয়েছেন। এখন থেকে আর কাজের মেয়ের জন্য চারপাশ হাঁটতে বেড়াতে হবে না। আমার মনে হয় রান্নার কাজেও আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারবে। শুধু রান্না নয়, পরিবেশনের কাজেও তার জুড়ি মেলা ভার। আর আপনাদের ছোট্ট ফ্ল্যাটটাকে ঝকঝকে তকতকে রাখতে গেলে তার তো সাহায্য নিতেই হবে। এমিলি এখন কেমন আছে? মিস মার্পল এমিলি সমান জিজ্ঞাসাবাদ করে। ওই হতভাগ্য মেয়েটি, সে এখনো বিছানায় শুয়ে আছে। সে বোধহয় উঠতে পারছে না। আমার মনে হয় তার মনোজগতে একটির পর একটি ঘটনা ঘটে চলেছে। কোনো খাবার তার মুখে রুচছে না, সে খাদ্য ত্যাগ করেছে, সে এখন খাবে না, ও যে আপত্তি দিচ্ছে। আমরা কি তার মাথার উপর অনেক কাজের বোঝা চাপিয়ে দিয়েছি? তা তো নয়। মেরি এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে চায় না। মেরি এখন এই কাজ নিজের হাতেই সম্পন্ন করছে। এমনকি সে বুঝতে পারে মেরির রোগের উৎসটা কোথায় লুকিয়ে আছে। মেরি আসার ফলে আমাদের সংসার আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। এখন ইচ্ছে হয় যে কোনো দিন আপনি এখানে আসতে পারেন। মিস মার্পল বলেন, আপনাকে দেখে আমার হিংসা হচ্ছে। আপনি এত সৌভাগ্যবতী হলেন কি করে? এটা আপনি ঠিকই বলেছেন মিস মার্পল। আমার তো মনে হয় মেরি বোধহয় আমাদের প্রার্থনা সাড়া দিয়ে এমন একজন কাজের মেয়েকে আমাদের কাছে পাঠিয়েছেন। আপনি ঠিকই বলেছেন, মিস মার্পল বললেন, এত ভালো কাজের মেয়ে হয়তো আমরা আর কখনো পাবো না। তবে আপনাকে কিন্তু সব ব্যাপারে আরেকটু বেশি সাবধানী হতে হবে। এই বিষয়টা ল্যাভিনিয়া স্কিনার ঠিক মতো বুঝতে পারলেন না। এর অন্তরালে কোনো গুঁড়ো ইঙ্গিত হয়তো লুকিয়ে আছে। এটা ল্যাভিনিয়া নজর এড়িয়ে গেল। তিনি বলেন, আমি আপনাকে বলছি কোনো ব্যাপারেই কোনো অসুবিধা হবে না। ও যদি চলে যায় তাহলে আমরা সংসারটা কিভাবে কাটবে সেটা ভেবেই আমি এখন থেকে আতঙ্কিত হয়ে উঠছি। আমার মনে হয় না কাজ শেষ হবার আগে এই মেয়েটি চলে যাবে। তাকে আরও বেশ কিছুদিন এখানে থাকতে হবে। এই কথা বলার পর মিস মার্পল সেখানে থাকতে পারলেন না। তাকে বেরিয়ে আসতেই হবে। এই কথা শুনে ল্যাভিনিয়া স্কিনার মনে কোনো সন্দেহ জেগেছিল কিনা আমাদের জানা নেই। তবুও মিস ল্যাভিনিয়া বললেন, যদি কারোর সংসারে নানা অশান্তি থাকে তাহলে তার কাজের জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট শুরু হয়ে যায়। সংসারে শান্তি না থাকলে কেউ ভালোভাবে কাজ করতে পারে কি? আপনার ছোট্ট এডনা কীভাবে কাজ করছে? তার কাজে কোনো ত্রুটি নেই। সে আমাকে সবসময় জ্বালাতন করে না। তবে আপনার মেরির মতো না। এডনা সম্পর্কে সব খবর আমি আগে জেনে নিয়েছি। সে এক শান্তশিষ্ট গ্রাম্য বালিকা। এবার মিস মার্পল ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করলেন। শোনা গেল সে অসুস্থ ভগিনীর চিৎকার। সত্যি এই পরিবেশের মধ্যে মাথা ঠান্ডা করে কাজ করা কি সম্ভব? চিৎকার করে তিনি বলছেন, এই চা আমাকে এখনই করতে হবে। ডাক্তার অ্যালেকসন বলে দিচ্ছে আমার শরীর অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমার জন্য 1 কাপ চা করে নিয়ে এসো। ডিম সেদ্ধ দেবে। 3 মিনিট আর অর্ধেক, অর্থাৎ 3.5 মিনিট সেদ্ধ করে ডিমটা নিয়ে আসবে। এখনই মিস ল্যাভিনিয়াকে আমার কাছে পাঠিয়ে দাও। বেডরুম থেকে গুছানো মেরি বেরিয়ে এলো। সে ল্যাভিনিয়াকে বলে, মিস এমিলি আপনাকে চাইছেন ম্যাডাম। এখন তাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সে এগিয়ে এসে মিস মার্পলের হাত থেকে ব্যাগটা তুলে নিল, তার হাতে ছাতা ধরিয়ে দিল। বেশ বোঝা যায় এসব কাজে সে কতখানি অভ্যস্ত। তার প্রতিটি আচরণের মধ্যে আন্তরিকতার ছোঁয়া লেগে আছে। মিস মার্পল ছাতাটা নিলেন। হঠাৎ সে তার হাত থেকে পড়ে গেল। এটা তোলবার চেষ্টা করলেন। তখনই আরেকটা অঘটন ঘটে গেল। ব্যাগটা মাটিতে পড়ে গেল, মুখটা খোলা ছিল। মেরি ধীরে ধীরে সব জিনিসগুলো ব্যাগের ভিতর ঢুকিয়ে দিল। কি আছে? একটা রুমাল, দৈনন্দিন কাজকর্ম লিখে রাখা একটি ছোটো ডায়েরি, আগেকার দিনে চামড়ার টাকা পয়সা ব্যাগ ঢাকা পাস, 2 শিলিং, 3 পেনি আর একটা পেপারমিন্ট। মিস মার্পল সব কিছু নিলেন। কেমন একটা সন্দেহ করা মনে। তুমি নিশ্চয়ই মিসেস ক্লেমেন্টের ছোটো ছেলেটিকে চেনো? সে না দেখে
সে এটা খেয়েছে। আমার মনে হয় সে তারপর আমার ব্যাগটা নিয়ে খেলা করেছিল। ও বোধহয় আধ খাওয়া চুইংগামটা ব্যাগের ভিতর রেখে দিয়েছে। এটা আঠালো হয়ে গেছে না? আমি এটা নিতে পারি ম্যাডাম? কেন, তুমি নিয়ে কি করবে? যাক বাবা, তুমি একটা ঝামেলার হাত থেকে আমাকে বাঁচালে। মেরি শেষতম বস্তুটি নেবার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিল। একটা ছোট্ট আয়না, সেদিকে তাকে মিস মার্পল কিছু ভাবার চেষ্টা করলেন। দেখো, আয়নাটা কিন্তু ভাঙেনি। তুমি বলতে পারো এটা আমার সৌভাগ্যের প্রতীক। এরপর মিস মার্পলে চলে যাবার পালা। মেরি দরজার সামনে শান্তভাবে দাঁড়িয়ে আছে। তার হাতে ধরা আছে ওই আধখানা চুইংগামের টুকরোটা। তার মুখমণ্ডলে এখন অভিব্যক্তির কোনো ছাপ নেই। মনে হয় ব্লটিং দিয়ে কেউ বুঝি তার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে। 10 দিন কেটে গেছে। সেন্ট মেরির মতো ছোট্ট গ্রামে জেগেছে আলোড়ন। মিস ল্যাভিনিয়া, মিস এমিলির এত সম্পত্তি আছে, কেউ তো আগে ভাবতে পেরেছিল কি? 11তম দিনে বোধহয় ছোটোখাটো একটা বিস্ফোরণ ঘটে গেল ছোট্ট গ্রামটিতে। মেরি, সেই কাজের মেয়েটি, কোথায় যেন হারিয়ে গেছে। বিছানাতে ঘুমোতে যায়নি সে। তার দরজা সামান্য খোলা। তাহলে সারা সে ছিল কোথায়? এমনটি তো হবার কথা নয়। শুধু যে মেরি একা হারিয়ে গেছে তা নয়, 2টি ব্রোচ আর 5টি আংটির কোনো চিহ্ন নেই। একটি পেন্ডেন্টও পাওয়া যাচ্ছে না, একটি ব্রেসলেট। মিস এমিলির 4টি ব্রোচও হারিয়ে গেছে। একসঙ্গে এত বড় হাত ছাপাই! এবার বোধহয় একটা বিপর্যয় পালা শুরু হলো। কে জানে এই বিনাশের শেষ প্রান্তরে কী লেখা হবে। মিসেস ডেভেরা তার সমস্ত হিরে হারিয়ে ফেলেছিলেন। তিনি সেগুলোকে একটি খোলা ড্রয়ের মধ্যে রেখে দিয়েছিলেন। তার সঙ্গে ছিল বিয়েতে উপহার বাবদ কিছু গয়নাগাটি। বিচারক এবং তাঁর স্ত্রীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে গেল। বেশ কিছু মণিমাণিক্য হারিয়ে গেছে, নগদ টাকাও চুরি হয়ে গেছে। তবে মিসেস কারমাইকেলের কথাটা ভাবতে গেলে নতুন লাগে বইটি। তাকে বোধহয় সব থেকে বেশি কষ্ট স্বীকার করতে হয়েছে। তার বেশ কিছু অত্যন্ত মূল্যবান পাথর ছিল। শুধু তাই নয়, ফ্ল্যাটের মধ্যে তিনি বিপুল পরিমাণ অর্থ লুকিয়ে রেখেছিলেন। সবই একেবারে চলে গেছে। জ্যানেট যখন বেরিয়ে গিয়েছিল, তার মালকিন সন্ধ্যাবেলা বাগানে বেড়াতে যেতেন। পাখির কিচিরমিচির শব্দ শুনতে তার ভীষণ ভালো লাগতো। অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে তিনি বোধহয় তার ফেলে আসা দিন যাপনের কথা ভাবতেন। তার মানে এসবই হলো মেরির অবদান। সে অত্যন্ত চালাক চতুর, চটপটে কাজের মেয়েটি। সে এমন একটা নকল চাবি বের করেছিল যা দিয়ে সব ফ্ল্যাটের দরজা খোলা যায়। তার উদ্ভাবনী শক্তি তারিফ না করে আমরা থাকতে পারি কি? তাহলে কি হবে এখন? সেন্ট মেরি মেডের সর্বত্র এই নিয়ে জোর গবেষণা শুরু হয়ে গেছে। মেরি যে দোষ করেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু চোরকে পাকড়াও করা যাবে কীভাবে? চায়ের দোকান থেকে শুরু করে বইয়ের স্টল, সব জায়গায় মানুষ এখন এই আলোচনায় মশগুল। কি আশ্চর্য! মিস ল্যাভিনিয়া তার কাজে মেয়ে মেরি সম্পর্কে নাক উঁচু করে বলতেন। মনে হয় কে যেন তার মুখে ঝামা ঘষে দিয়েছে। মনে হচ্ছে কোনো এক সাধারণ চোরের কাজ। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে মিস ল্যাভিনিয়া বারবার এই তথ্য খাড়া করার চেষ্টা করেছেন। কিন্তু আরও কিছু ঘটনা তো ঘটে গেছে। মেরি যে হাওয়ায় মিলিয়ে গেছে শুধু তাই না, যে এজেন্সির মাধ্যমে মেরি এসেছিল এবং যে এজেন্টের মারফত মেরি জীবনপঞ্জি পাঠানো হয়েছিল, তার কোনো খবর পাওয়া গেল কি? মেরি হিগিন্স কিন্তু নিজে থেকে কাজ করতে আসেনি। মেরি হিগিন্স ওই কোম্পানিতে আবেদনপত্র দাখিল করে। তাকে চেনে এমন 2-3 জন ভদ্রলোকের নাম দেয়। তার ফেলে আসা দিনগুলি কেমনভাবে কেটেছিল সেটিও জানিয়ে দিয়েছে। এখন দেখা গেল এটা একটা ভুয়ো সংস্থা। তাহলে আসলে মেরি হিগিন্স কী করেন? মেরি হিগিন্স এখন কর্নওয়ালে বসবাস করেন। তিনি হলেন এক অভিজাত মহিলা। তার মানে তার সমস্ত কিছু চুরি করা হয়েছে। এই ভদ্রমহিলা একজন ডিয়ের বোন। তিনি ওই কথাটা শুনে একেবারে অবাক হয়ে গেছেন। এবার ইন্সপেক্টর প্যাটকে আসরে নামতেই হলো। তিনি স্বীকার করতে বাধ্য হলেন, এমন নিখুঁতভাবে চুরি করা হয়েছে আমার মাথাটাই একেবারে গুলিয়ে গেছে। যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো ও মহিলার সঙ্গে পেরে ওঠা সহজে সম্ভব হবে না। তবে এই মহিলা কিন্তু একা এত বড় কাজ করতে সাহস করবে না। আমার অনুমান তার সঙ্গে দুর্বৃত্তদের দল কাজ করেছে। তবে এই দলের মুখ্য রানী কিন্তু ওই মহিলা। একই ঘটনা ঘটে গেছে 1 বছর আগে নর্থ হাম্বারল্যান্ডে। সেখানেও এইভাবে চুরি করা হয়েছে। পরবর্তীকালে চোরাই মাল আর পাওয়া যায়নি। যারা চুরি করেছে তাদেরও ধরা সম্ভব হয়নি। তাহলে আমরা এখন কি করব? মনে হয় এবার আরও ভালোভাবে তদন্ত শুরু করতে হবে। ইন্সপেক্টর প্যাট কখনো কোনো ব্যাপারে বিরূপ মতবাদ পোষণ করেন না। নিরাশার মধ্যে দাঁড়িয়েও তিনি আশার গান গাইতে পারেন। দিনের পর দিন কেটে গেল। দিন গড়িয়ে সপ্তাহ কেটে গেল। মেরি হিগিন্সের কথা মানুষ কি এখন ভুলে যেতে পারে? ইন্সপেক্টর প্যাটও এই কাজ থেকে নিজেকে সরিয়ে নেবার চেষ্টা করলেন। তিনি এইভাবে এমন একটা রহস্যের মধ্যে নাক গলাতে চাইছেন না যাতে তার সুনাম ক্ষুণ্ণ হতে পারে। মাঝে মধ্যে মিস ল্যাভিনিয়া নিষ্ফল আক্রোশে চোখের জল ফেলেন। মিস এমিলি আগের থেকে বেশি উদ্বিগ্ন হয়ে গেছেন। তিনি তার বর্তমান শারীরিক অবনতির জন্য মেয়েটিকে দোষারোপ করছেন। এবার বুঝি সত্যি আসরে ডাক্তার হেডককে আসতে হবে। সমস্ত গ্রাম জুড়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, এখন তার আছে কি? এখন অনেকেই মিস এমিলির স্বাস্থ্য সম্পর্কে চিন্তা ভাবনা করছেন। ডাক্তার হেডক সেই সম্পর্কে কি বলবেন, সেই সম্পর্কেও অনেকের মনে আগ্রহ জেগেছে। শেষ পর্যন্ত দেখা গেল এই রোগটা একটা ভয়ঙ্কর নয়। মিস্টার
মিক এই কেমিস্টের সহযোগী ক্লারার সঙ্গে কাজ করেন। ক্লারা আবার শ্রীমতী প্রাইস রিডলের কাজের মেয়ে। ডাক্তার হিরক এমন একটি মিক্সচার দিতে চাইছেন যার মধ্যে বেশ কিছু রাসায়নিক পদার্থ আছে। মিস্টার মিক বলেছেন এইভাবে ওষুধ খেলে ধীরে ধীরে এমিলি সেরে উঠবেন। কিছুদিন পর মিস এমিলি সম্পর্কে আরও কিছু জানা গেল। তিনি আর আগের মতো অসুস্থতার ভান করছেন না। তার শরীরের অবস্থা আগের থেকে একটুখানি ভালো হয়েছে। তবে তাকে এখন লন্ডনে নিয়ে গিয়ে সত্যিকারের বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ল্যাভিনিও এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। তাহলে এই ফ্ল্যাটটি কিছুদিন ফাঁকা থাকবে নাকি? বেশ কিছুদিন পর মিস মার্পলকে দেখা গেল মাচ বেনহ্যামের পুলিশ স্টেশন ঢুকতে। ইন্সপেক্টর স্ল্যাকের সঙ্গে তার গোপনীয় কিছু সলা পরামর্শ আছে। সেই জন্য এতটা পথ পায়ে হেঁটে তিনি শেষ পর্যন্ত পুলিশ স্টেশনে এসে পৌঁছেছেন। ইন্সপেক্টর স্ল্যাক কিন্তু মিস মার্পলকে খুব একটা পছন্দ করেন না। আসলে তাঁরা এক জায়গায় থাকলে ব্যক্তিত্বের সংঘাত শুরু হয়ে যায়। মিস মার্পলের প্রবল ব্যক্তিত্বের সামনে ইন্সপেক্টর স্ল্যাক হীনমন্যতায় ভোগেন। তিনি ভাবেন এইভাবে একেবারে শেষ মুহূর্তে আসরে এসে মিস মার্পল বোধহয় সব কৃতিত্ব দাবি করতে চলেছেন। কিন্তু কোনো কোনো সময় অঘটন তো ঘটে যায়। সপ্তাহের পর সপ্তাহ কেটে গেলে যদি কোনো রহস্যের কিনারা না হয় তাহলে মানুষ কী করবে? চিফ কনস্টেবল কর্নেল মেলচেটের কথা মনে রাখতে হয় ইন্সপেক্টর স্ল্যাককে। কর্নেল কিন্তু ওই ভদ্রমের প্রতি অতিমাত্রা শ্রদ্ধা প্রদর্শন করে থাকেন। তাই তো অনিচ্ছা সত্ত্বেও হাসি মুখে স্ল্যাক মিস মার্পলকে অভিবাদন জানাতে বাধ্য হলেন। তিনি বললেন, শুভ সন্ধ্যা মিস মার্পল, বলুন আপনার জন্য আমি কি করতে পারি? মিস মার্পল বললেন, শুনুন, আমার মনে হচ্ছে এখন আপনি বোধহয় কাজে বেরিয়ে যাচ্ছেন। ইন্সপেক্টর স্ল্যাক বললেন, হ্যাঁ, হাতে অনেকগুলি কাজ আছে, কিন্তু আমি আপনার জন্য কয়েক মুহূর্ত সময় বার করতে পারি। এই লোকটির দিকে স্নেহপূর্ণ দৃষ্টিতে তাকে মিস মার্পল বলে ওঠেন, আমি খুব একটা বেশি সময় নেব না। আমার হাতে এমনি কিছু তথ্য আছে যা আপনাকে জানানো উচিত বলে আমি মনে করছি। এই ব্যাপারে নিজেকে ঠিক মতো প্রকাশ করতে পারবো কি? আপনি আমার জায়গা থাকলে চমকিত হয়ে যেতেন। দেখুন, আমরা সবাই তো আধুনিক যুগের শিক্ষা পদ্ধতি অনুযায়ী পড়াশোনা করার সুযোগ পাইনি। তা বলে কি আমাদের বোকাহাদা গঙ্গারাম বলে মনে হয়? বর্তমান যুগে একজন গভর্নেন্সের উপর শিশু শিক্ষার দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। ও গভর্নেন্সের হাতেই আমাদের শিক্ষার হাতে করি হয়ে থাকে। ইংল্যান্ডের ইতিহাস আমরা ওর মুখ থেকে শুনে ফেলি। সাধারণ জ্ঞানও বৃদ্ধি পায় মিষ্টির হাতে হাত রেখে। ডাক্তার হিরক 3 ধরনের মানসিক রোগের কথা বলেছেন, তাদের বিভিন্ন নামে নামাঙ্কিত করেছেন। তার মধ্যে তৃতীয় পর্যায়টিকে আমরা বলতে পারি। এবার ইন্সপেক্টর সাহেব অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আপনি এখানে রোগ সম্পর্কে আলোচনা করবেন কি? মিস মার্পল বললেন, না না, আমি এ ব্যাপারে আলোচনা করতে চাইছি না। আমি একটা উদাহরণ খাড়া করার চেষ্টা করছি। দেখুন, কটা কাজ এখন করা যেতে পারে। আপনি কি এই ব্যাপারে আমার সঙ্গে সহমত পোষণ করবেন? স্কিনারের পুরনো কাজের মেয়ে গ্ল্যাডি সম্পর্কে কিছু গোপন খবর আপনার হাতে তুলে দিতে এসেছি। এখন খবর শুনে উৎসাহিত হয়ে উঠলেন ইন্সপেক্টর স্ল্যাক। তিনি বলেন, মেরি হিগিন্স সম্পর্কে কোনো খবর আছে? না না, ওটা তো দ্বিতীয় কাজের মেয়েটির নাম। আমি গ্ল্যাডি হোমসের কথা বলছি। গ্ল্যাডি হোমসকে দেখলে মনে হয় সে বুঝি নিতান্ত এক সাধারণ কিশোরী। তার আচরণের মধ্যে এমন কিছু নেই যা সহজে কারোর দৃষ্টি আকর্ষণ করবে। তবে সে যে অতিমাত্রা সৎ, এটা আমি হলফ করে বলতে পারি। আমার মনে হয় আপনার গ্ল্যাডিও তার নামের সঙ্গে পরিচয় থাকা উচিত ছিল, কারণ আর কিছুদিনের মধ্যে সে কিন্তু সকলের কাছে অত্যন্ত পরিচিতা হয়ে উঠবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। এই কথা শুনে ইন্সপেক্টর স্ল্যাক একটু অবাক হয়ে গেলেন। তিনি বললেন, কেন? ওই মেয়েটি সম্পর্কে এমন কোনো খবর কি আপনার জানা আছে যা তাকে রাতারাতি বিখ্যাত করে দিতে পারে? তার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি? না, এটাকে একটা অভিযোগ বলা উচিত হবে কি না আমি বলতে পারছি না। তবে আমার মনে হয় ব্যাপারটা খারাপ দিকে ছুটে যেতে পারে। দেখুন, আমরা সাধারণত নির্দিষ্ট পরিসীমার মধ্যেই চিন্তা করতে ভালোবাসি। তবে আমি কিনা সব ঘটনার অন্তরালে একটা কালো ছায়া দেখতে পাই। আমি বলতে চাইছি, এখনই আমাদের উচিত মেরি হিগিন্স খুঁজে বার করা। মেরি হিগিন্স না থাকলে এই তদন্তের শেষ পাতা উল্টাবে কে? ইন্সপেক্টর স্যার বলেন, এটা আপনি ঠিকই বলেছেন ম্যাডাম। এই বিষয়টা সম্পর্কে আপনার নিজস্ব অভিমত কি তা একবার জানতে পারি কি? আমি আমার মতামত আপনার কাছে খুলে বলছি, মিস মার্পল বললেন। তার আগে আপনি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আপনি কি মানুষের হাতের আঙুলের ছাপে বিশ্বাস করেন? ইন্সপেক্টর স্ল্যাক এই কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি বলেন, এই ব্যাপারটা এখন বোধহয় একেবারে অকেজো হয়ে গেছে। শৈল্পিক অনুভূতির দিক থেকে এর হয়তো একটা আলাদা গুরুত্ব আছে, কিন্তু এটা এখন আর করাই হয় না। কাজের মেয়েরা বেশিরভাগ সময় রাবারের গ্লাভস পরেই কাজ করে থাকে, কাজেই তাদের হাতের ছাপের কোনো প্রশ্নই আসে না। আমার মনে হচ্ছে এই ব্যাপারে তদন্ত করে কোনো লাভ নেই। আর যদি সত্যি সত্যি মেরি অপরাধ করে থাকে, তাহলে কি সে হাতের ছাপের চিহ্ন রাখবে? সে নিশ্চয়ই শোবার ঘরের ছাপ একেবারে মুছে ফেলেছে। সিঙ্কের উপর তার হাতের ছাপ ছিল, সেটা এখন পাওয়া যাবে না। আমরা সেখানে গিয়ে একটিও ছাপ দেখতে পাই না। আমি যদি আপনাকে তার হাতের ছাপ এনে দিতে পারি, তাহলে কি সেটা আপনার তদন্তের কাজে সাহায্য করবে? হয়তো ম্যাডাম, কিন্তু সেটা পাবেন কি করে? আসলে এটা তো তার প্রথম কাজ নয়। আপনি কি তার পূর্বপরিচিত কোনো মনিবকে চেনেন? মিস মার্পল এই কথাটা শুনে ঘাড় নাড়লেন। তারপর তিনি ধীরে ধীরে তার ব্যাগের চেনটা খুললেন। একটা কার্ডবোর্ডের বাক্স ব্যবহার করলেন। তার ভেতরে কটন উলের
মধ্যে একটা ছোট্ট আয়না আছে। মিস মার্পল বলেন, আমার হ্যান্ডব্যাগ থেকে আমি কাজের মেয়েটির হাতের ছাপ সংগ্রহ করতে পেরেছি। আসলে এই ব্যাপারটা আপনাকে যথেষ্ট সাহায্য করবে। এই মেয়েটি একটা চটচটে আঠালো জিনিস কিছুক্ষণের জন্য ধরেছিল। ইন্সপেক্টর স্ল্যাক মন্তব্য করলেন, আপনি কি কোনো কাজের জন্য হাতের ছাপটা সংগ্রহ করেছেন? অবশ্যই। তাহলে আপনি মেরিকে সম্ভাব্য অপরাধী হিসেবে চিহ্নিত করতে চলেছেন তো? এখনই সে কথা বলার সময় হয়নি। আমার মনে হয় সে হয়তো একটু ওপর চলা। সব কাজে তার এত ভালো মনসি দেখিয়েছে কেন? আমি মিস ল্যাভিনিয়াকে এই ব্যাপারটা খুলে বলেছেন, কিন্তু ল্যাভিনিয়া আমার কথা কান দেননি। তাই বোধহয় তাকে এইভাবে সব কিছু খোয়াতে হলো। ইন্সপেক্টর, আমার মনে হচ্ছে আমি বোধহয় সঠিক পথে চলেছি। আমরা কেউই আমাদের ভুল ত্রুটি সম্পর্কে অবহিত হতে পারি না। হঠাৎ করে আমরা এক একটা সংস্থার শরণাপন্ন হই। তারা কে কখন আমাদের চোখে ধুলো দেবে কে জানে। ইন্সপেক্টর স্ল্যাক বললেন, ঠিক বলেছেন, আমি আপনার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঠিক আছে, এটা আমরা ইয়ার্ডে পাঠিয়ে দেবো। দেখা যাক তারা আমাদের জন্য কোনো খবর নিয়ে আসতে পারে। তিনি উঠে দাঁড়ালেন। একটু থমকে দাঁড়ালেন মিস মার্পল। কিছু একটা বলার চেষ্টা করছেন, কিন্তু কেন? কোনো গুরুত্বপূর্ণ খবর কি? ইন্সপেক্টর, আপনি কি আশপাশে তাকিয়ে দেখবেন? অনেক সময় অপরাধী ঘরের মধ্যেই লুকিয়ে থাকে। মিস মার্পল, আপনার এই হেঁয়ালিপূর্ণ কথাবার্তার অন্তরালে কোন সত্যি লুকিয়ে আছে আমাকে খুলে বলবেন কি? অনেক সময় আমরা সব কিছু ঠিক মতো ধারণা করতে পারি না। আমরা আগে থেকেই একটা সিদ্ধান্ত চাপিয়ে দিই। তাই দেখা যায় অদ্ভুত সব ঘটনা ঘটে যাচ্ছে। আমি আপনাকে কি বলতে চাইছি বলুন তো? আরও একবার গ্ল্যাডি এবং ওই ব্রোচটার কথা বলুন। হ্যাঁ, মেয়েটি খুবই সৎ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং ব্রোচটি সে নেয়নি এ ব্যাপারে নিঃসন্দেহ। তাহলে মিস কিনার কেন এ কথা চিন্তা করলেন? মিস কিনার কিন্তু মোটেই এত বোকা ভদ্রমহিলা নন। তিনি যথেষ্ট চালাক এবং বুদ্ধিমতী। তিনি কেন এই মেয়েটিকে সরাবার জন্য এত তৎপর হয়ে উঠলেন? বর্তমান যুগে কাজের মেয়ে পাওয়া খুব একটা সহজ নয়। আর এই আচরণটাই আমায় ভাবিয়ে তুলেছিল। তাই ভাবলাম এর অন্তরালে নিশ্চয়ই কোনো একটা রহস্য লুকিয়ে আছে। এর পাশাপাশি আমি একটা বিষয়ের প্রতি নজর দিয়েছি। মিস এমিলি সবসময় রোগিণী সেজে থাকতে ভালোবাসেন। কিন্তু কেন? তিনি কি এইভাবে কোনো কিছু কি চোখের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন? তাকে কখনো কোনো ডাক্তারের কাছে কেন পাঠানো হয়নি? যে সমস্ত রোগীরা সবসময় রুগ্ন থাকার ভান করে তার ডাক্তারের সান্নিধ্যে আসতে ভালোবাসেন। মিস এমিলি কিন্তু ডাক্তারের কাছে যাননি। এর মধ্যেও কোনো রহস্য লুকিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে মিস মার্পল? হ্যাঁ, আমার ব্যাপারটা কেমন রহস্যময় মনে হচ্ছে। মিস ল্যাভিনিয়া আর মিস এমিলি হলো অদ্ভুত চরিত্রের দুই ভদ্রমহিলা। মিস এমিলা বেশিরভাগ সময় একটি অন্ধকার ঘরের মধ্যে বসে থাকেন, আর তার মাথার উপর কি উইগ পরানো আছে আমি সেটা দেখতে পেয়েছি। আমি কি দেখেছি তা জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। তার মাথায় কী ধরনের চুল আছে, পাতলা একদম বিবর্ণ হয়ে যাওয়া খসখসে। তার বদলে তাকে যে আমরা কালো কুচকুচে চুল পরা অবস্থায় দেখতে পাবো। তার গালের রং লালাভো, সে এক অত্যন্ত স্বাস্থ্যপতি রমণী হতে পারে কি? আমরা কোনো সময় মিস এমিলি এবং মিস হিগিন্সকে একই সময়ে দেখেছি। ব্যাপারগুলো একটু ভালোভাবে নজর দিতে হবে বইকি। অনেক সময় আমরা সব কটা চাবি তৈরি করতে পারি। এগুলো করাটা খুব সহজ কাজ কি? তারপর এইভাবে যদি আমি আমার কাজটি শেষ করতে পারি, তাহলে ঘাট ধাক্কা দিয়ে মেয়েটিকে বার করে দেবো। মিস এমিলি কি এই কাজটি করে গেছেন? তিনি এক রাত থেকে ঘরের থেকে বেরিয়ে এসেছিলেন, স্টেশনে গিয়েছিলেন। পরবর্তী দিন মেরি হিগিন্সের শয্যায় ফিরে এসেছেন। তারপর মেরি হিগিন্স হাওয়ায় মিলিয়ে গেছে। চারপাশে শুরু হয়েছে শোরগোল। আমি বলছি এভাবেই ঘটেছে ইন্সপেক্টর। আর মিস এমিলি স্কিনারের সোফার, সেখানে গিয়ে তার হাতের ছাপ দেখতে পাবেন। আমার মনে হয় এখনও সেই ছাপটি টাটকা অবস্থায় আছে। তাহলে কি হলো? একজোড়া খুব চালাক চোর অথবা ডাকাত কি বলবে? স্কিনারদের দুজনকেই কি এ ব্যাপারে দোষারোপ করা যেতে পারে? এই ষড়যন্ত্রের জ্বালা অনেক দিন ধরে বোনা হয়েছিল, শেষ পর্যন্ত সফল হয়েছে। তার মানে গ্ল্যাডি হোমসকে আমরা সৎ মেয়ে বলেই মেনে এসেছি, এই ঘটনার সাথে তার কোনো সংস্পর্শ নেই। মিস মার্পলের কথা বলা শেষ হয়ে গেছে। ইন্সপেক্টর তার তদন্তের কথা শুনে অবাক হয়ে গেছে। শেষ পর্যন্ত এই বিড়ি করে বললেন, আপনার মাথার মধ্যে কী আছে বলুন তো? মিস মার্পল যে সঠিক সিদ্ধান্তে পৌঁছে গেছেন সেটা অচিরেই প্রমাণিত হলো। কর্নেল মেলচেট আরও একবার স্ল্যাককে যথেষ্ট ধন্যবাদ দিলেন। মিস মার্পল পরদিন গ্ল্যাডির সাথে বসে চায়ের আসরে মেতে উঠলেন। এডনা এসেও সে আসরে যোগ দিল। তারা ফেলে আসা দিন যাপনের গল্প কথা রোমন্থনে ডুবে গেলেন।